জি ভাইরা আমার এই যে স্লাইডটা যে আমি শেয়ার করেছি এটা কি দেখতে পাচ্ছেন কিনা? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে স্যার। ভাই, আনোয়ার ভাই, আপনি আপনার ক্যামেরাটা অফ করে জাস্ট মাইকটা দিয়ে কথা বলেন। কেউ কি আমাকে কিছু বলছেন? আমি বুঝি নাই। না স্যার, ক্যারি অন স্যার, আপনাকে কিছু বলা হয়নি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। সকালবেলা আপনারা কষ্ট করে এই মজার ঘুম বাদ দিয়ে আপনারা ফান্ডামেন্টাল অফ ইসলামিক ফিনটেকের ইবনে খালদুন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচে আপনারা অংশগ্রহণ করছেন। আপনাদের আমি স্বাগত জানাই। আপনাদের একটু শুনতে হয়তো বা শব্দ সমস্যা হতে পারে দুইটা কারণে। এখনো আমি কয়েকদিন যাবত, প্রায় এক সপ্তাহ যাবত ঠান্ডায় খুবই আক্রান্ত, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি ইত্যাদি প্রবলেম। এই জন্য ভয়েসটা একটু অন্যরকম। আর সেকেন্ডলি, আমি যেইখানে বসে সেশনটা কন্ডাক্ট করছি এর আশেপাশে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, এর সাউন্ড হয়তো বা আপনাকে কিছু ডিস্টার্ব করবে। এই জন্য আমি শুরুতেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা শুরু করি। আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তার মধ্যে ইসলাম বেসিক্যালি আমরা জানার চেষ্টা স্যার করব। আপনার পরিচয়টা অনেকে জানতে চেয়েছেন, তাই আর জি কি। জি জি, আমি যাব আস্তে আস্তে। আমরা যে বিষয়টা নিয়ে আজকের কথা বলবো সেটা হলো এক্সপ্লোরিং ইসলামিক ইকোনমি ইন দ্য ডিজিটাল এজ। এর মধ্যে আমরা ফিনটেক, ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড শরিয়া কমপ্লায়েন্ট ইনোভেশনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার পরিচয় হলো, আমি ডক্টর জাহিদুজ্জামান, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, সার্টিফাইড ব্লকচেইন প্রফেশনাল, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এরকমের আমার সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। এরকমের আমার প্রায় 6-7টা ইন্টারন্যাশনাল ফেলোশিপের মেম্বারশিপ আছে। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক থেকে ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড শরিয়ার উপরে একটা পিএইচডি করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যারাবিক অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট যৌথভাবে। আর সেকেন্ড আর একটা পিএইচডি আমার ইউনিভার্সিটি অফ দ্য কাম্বারল্যান্ড ইউএসএ তে। এইখানে এমএসসি ইন বিজনেস অ্যানালিটিক্স লিডিং টু বিজনেস ম্যানেজমেন্ট ফিনটেক, এইটার পিএইচডি আমার চলমান আছে। আর আমার কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আছে: ফিনটেক, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, ইসলামিক ফিনটেক, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। এর বাইরে আমি এমবিএ করছি 2-3টা, এলএলবি করছি, আইটিপি, ব্যাংকিং কিছু ডিপ্লোমা, সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। অনেক পড়াশোনা, অনেক বলতে লিস্টে অনেক, অর্থাৎ জানাশোনায় অত বেশি না। আর পেশাগত যদি বলেন তাহলে আমি ইউএসএ এর টেক্সাসে একটা ফোন ব্যাংক, আইএনসি ইনকর্পোরেশন, এর চিফ অপারেটিং অফিসার হিসেবে ওখানে কর্মরত আছি। সোনালী ব্যাংকের হেড অফিসে ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছি। যে দেশে যেহেতু এখনো থাকি, পার্মানেন্ট ইউএসএ যাই নাই, সেজন্য দেশের সোনালী ব্যাংকটাই আমার প্রধান আহ, কাজের জায়গা বলতে পারে। আর ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এরকম মনে হয় ইনস্টিটিউট নাম। এখানে ইসলামিক ফিনটেকের গেস্ট ফ্যাকাল্টি হিসেবে এই এপ্রিল থেকে একটা কোর্স আসলে কন্ডাক্ট করা হবে। এর বাইরে আরো কিছু উদ্যোগের সাথে আমি আছি, যেরকম অ্যাডভাইজারি রোলে, কিছু জায়গায় শরিয়া অ্যাডভাইজারি রোলে, কিছু জায়গায় বিজনেস অ্যানালিটিক্স রোলে, এরকম কিছু কাজ বাজ আসলে করি। আর আপনি যদি এই বলেন যে আসলে মেইন ফোকাসের জায়গায় হলো, আমি একজন ইউনিভার্সাল ছাত্র, এখনো শেখার চেষ্টা করি। প্রত্যেক মাসেই আমার কিছু রিসার্চ পেপার পাবলিশড হয় ইন্টারন্যাশনাল জার্নালে। এটা গড়ে গত 1-1.5 বছর যাবত এমন কোনো মাস নাই যে মাসে একটা দুইটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করা হয় নাই
আবার একটা দুইটা পেপার পাবলিশড হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। আমার 2-3টা বই আছে মার্কেটে, আরো 2-3টা বই লেখা হয়েছে, এগুলো প্রুফ রিডিং চলছে। এই হলো মোটামুটি আমি, বিবাহিত মানুষ, এক ছেলে এক মেয়ে। এই আজকের যে সেশনের মধ্যে আমরা যে বিষয়গুলো জানার চেষ্টা করব, তার মধ্যে হোয়াট ইজ ফিনটেক এন্ড ইসলামিক ফিনটেক, এরপরে আমরা দেখব ফিনটেক বা ইসলামিক ফিনটেক এর এরিয়া কি, ব্লক চেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি, এইটা বিষয় দেখব। সাথে সাথে আমরা এইগুলো যাতে সহজে বোঝা যায়, সেজন্য আমরা যেটা করব সেটা হলো বেশ কয়েকটা শোকেজ, ইন্ডাস্ট্রি শোকেজ নিয়ে কথা বলবো। ইন্ডাস্ট্রি শোকেজ মানে হলো এটার অ্যাপ্লিকেশনটা কেমন সেটা নিয়ে কথা বলবো। এই যে মিজানুর রহমান পাশা ভাই আমাকে যে সেশন কন্ডাক্টের জন্য যে লিস্ট আমাকে দিয়েছেন, সেটা ধরেন 5-6টা সেশন নিলেও এই লিস্ট কভার হবে না, এরকমের একটা বিশাল ফর্দ আমাকে ধরিয়ে দিয়েছেন। তার মধ্যে থেকে আমি একদম বেসিক যে জায়গাগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই সেশনটা শেষ হওয়ার পরে আপনারা যদি আমার সাথে থাকেন, দুটো বিষয় আমি আপনাদেরকে বলবো। সেটা হলো আমার কাছে পেইড ভার্সনের জুমের দুইটা আছে, একটা হলো আমার ইউনিভার্সিটি থেকে আমার দেয়া, আর একটা হলো বাংলাদেশের বিডি রেন থেকে। এই দুইটার কোনোটাই আসলে সেশন রেকর্ড করা যায় না। সেজন্য আমরা যে সেশন রেকর্ডের যে জুমটা লিঙ্কটা ইউজ করছি, এটা 40 মিনিট পরে বা ওই যে ফ্রি ভার্সনের পার্টটা, এইটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে আর একটা লিঙ্ক শেয়ার করবো, আপনারা আমার সাথে একটু আবার পুনরায় যোগদান করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো আমার সেশনের এরিয়াটা একটু অনেক বড়, সে কারণে 1 ঘন্টায় যদি শেষ না হয়, তাহলে যদি আরো কিছু সময় লাগে, 20-25 মিনিট, শুক্রবার দিন 11টা 11:30 পর্যন্ত, তো আসলে মনে হয় সমস্যা হওয়ার কথা না। আপনাদেরকে আমি অনুরোধ করব আমার সাথে একটু থাকার জন্য। আপনারা যদি পুরো সেশনটা থাকেন, তাহলে যেটা হবে, আপনি মোটামুটি একটা ধারণা তৈরি হবে যে ফিনটেক কারে বলে, ইসলামিক ফিনটেক কারে বলে, এটা ট্রান্সফরমেশন কিভাবে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে ফিনটেক বা ইসলামিক ফিনটেক কিভাবে কাজ করে। এরপরে আপনি ফিনটেকের এরিয়া গুলো আপনি জানতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইনের ঘটনাগুলো কিভাবে ঘটে, এগুলো সম্পর্কেও আপনার একটা বেশ ভালো বেসিক ধারণা তৈরি হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমরা ফিনটেকের সেশনে ঢোকার আগে আমি আপনাদের সাথে যেটা একটু বলতে চাই, সেটা হলো এই যে আমরা যে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করি ব্যাংকের, আপনারা নিশ্চয়ই আপনাদের ব্যাংকে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে, তার নিশ্চয়ই কার্ড আছে। এবং এই যে কার্ড আপনার আছে, সেই কার্ড আপনি যে ব্যবহার করেন, সেটার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে সেটা আসলে কিরকম ঘটে। সেটা হলো এরকম ঘটে যে আহ, আপনি ধরে নেন, একটু ভাবেন, আপনি স্বপ্নের একটা আউটলেটে ঢুকলেন, স্বপ্নের একটা আউটলেটে ঢুকে আপনি 500 টাকার বাজার করলেন বা 700 টাকার বাজার করলেন। যদি আপনি 500 বা 700 টাকার বাজার করেন, তাহলে কি ঘটবে? আপনি সব জিনিসপত্র নিয়ে একটা ব্যাগ নিয়ে এসে আপনি কাউন্টারে এই টাকাটা, ওই কাউন্টারে যখন দিবেন, তখন তারা একটা পজ মেশিন আপনাকে এগিয়ে দিবে, পিওএস মানে পয়েন্ট অফ সেল। পজ মেশিন যখন এগিয়ে দিবে, তখন আপনি ওই পজ মেশিনের মধ্যে আপনার কার্ডটা ঢুকাবেন। ঢোকানোর পরে ওই লোকটা কি করবে, সে যে কয় টাকা আপনার বিল হয়েছে সেই বিলটা ওখানে লিখবে, কিপ্যাড দিয়ে এটা লিখবে। লেখার পরে এরপরে আপনার কাছে ফেরত দিবে পিন বা পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি পিন বা পাসওয়ার্ড দিবেন, একটু সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এইটা আপনার ট্রানজেকশনটা যদি সাকসেস হয়, তাহলে সাকসেস হয়ে একটা রিসিপ্ট বের হবে। আর আপনি আর একটা মেসেজ পেয়ে যাবেন আপনার ব্যাংক থেকে, যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা হয়েছে। এটার সাথে আমরা অভ্যস্ত। কিন্তু এই যে কাজটা ঘটে, এটা আসলে কিভাবে ঘটে? দেখেন, প্রথমে যখন আপনি কার্ডটা কোনো একটা পজ মেশিনে ইনসার্ট করবেন, তখন যেটা ঘটবে, এই কার্ডের মধ্যে একটা পিন থাকে, এই সরি একটা চিপ থাকে, সোনালী কালারের, অথবা আপনি দেখবেন যদি সেটা না থাকে, ভিসা বা মাস্টার যদি হয়, তাহলে সেটা অবশ্যই থাকবে। আর যদি ভিসা মাস্টার না হয়, তাহলে সেটা থাকবে না। তাহলে দেখবেন কার্ডের পিছনে একটা ব্ল্যাক একটা পার্ট থাকে এরকমের, এইখানে কার্ডের এইগুলো থাকে, ইনফরমেশন গুলো থাকে। আশা করি আপনাদের সবারই আছে, তারপর আমি আপনাদেরকে দেখাই। এই যে ধরেন একটা একটা কার্ড, এই কার্ডের মধ্যে এখানে দেখেন একটা সোনালী কালারের আছে।
আবার উল্টা পিঠে যদি দেখেন এইখানে আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন এখানে একটা ওই যে ই টাইপের অ্যাশ টাইপের একটা দাগ আছে। বাংলাদেশের কার্ডে দেখা যায় যে এইটার দাগটা উম, সাধারণত ব্ল্যাক হয়। তার মানে কার্ডের তথ্যগুলো এটার মধ্যে থাকে। আপনার এই কার্ডটা যখন আপনি কোনো একটা ওই পজ মেশিনে ঢুকাবেন, তখন পজ মেশিনে একটা কার্ড রিডার থাকে। এই কার্ড রিডার কি করবে, সে এই কার্ডটার তথ্যটা রিড করবে, যে কার্ড নাম্বার কত, অ্যাকাউন্টের হোল্ডারের নাম কি, কোন ব্যাংক এইটাকে ইস্যু করছে, ইত্যাদি ইত্যাদি তথ্য। এবং যখন প্রেস করা হলো, যে ধরে নেন বাজার করছেন 517 টাকা, এই 517 টাকা ওইখানে নিল, সবগুলো রিড করে এই তথ্য নিয়ে সে যাবে। এই পজ মেশিনে প্রত্যেক দিন একটা ব্যাংকের কার্ড দিয়ে ট্রানজেকশন হয় না, দেশি বিদেশি বিভিন্ন ধরনের যত রকমের কার্ড আছে সব ধরনের কার্ড দিয়ে ট্রানজেকশন হবে। তাহলে সব ধরনের কার্ডের ট্রানজেকশন এটাকে প্রসেস করার জন্য একটা থার্ড পার্টি একটা কোম্পানি থাকে, যারে বলা হয় পেমেন্ট প্রসেসর। এই পেমেন্ট গুলোকে প্রসেস করে, পেমেন্ট গুলোকে প্রসেস করার পরে এরপরে এ তো থার্ড পার্টি, এ তো ব্যাংক না, তাহলে আর একটা ব্যাংক থাকে যে আসলে সবার এই টাকা পয়সার সেটেলমেন্ট করে, সেটেলমেন্ট ব্যাংক, বা এটাকে বলে মার্চেন্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা রিকোয়ারিং ব্যাংক, এরকম। তো এই যে কার্ডটা আমরা যখন পজ মেশিনে ঢুকালাম, তখন এই কার্ডের পজ মেশিনের যে রিডার আছে, কার্ড রিডার, সেই তথ্যগুলো নিয়ে সে রওনা দিবে। অ্যাজ লাইক ধরে নেন একজন চিঠির পিয়ন, এরকম চিঠি লেনদেন করে এরকম যে যারা আছে কুরিয়ারম্যান, তাদের মতো। সে যখন এটা নিয়ে রওনা দিবে, তখন সে পেমেন্ট প্রসেসরকে তথ্যটা জানাবে যে এরকমের একজন কার্ড হোল্ডার, তার ভিসা কার্ড, তার কার্ড নাম্বার এই, তার নাম এই, এত টাকা সে স্বপ্নের এত নাম্বার, ধরে নেন 201 নাম্বার আউটলেটে সে আসলে ট্রানজেকশন করতে চায়, এখন আমি কিন্তু তার তথ্য নিয়ে যাচ্ছি। এইটা পেমেন্ট প্রসেসরকে জানানোর পরে এরপরে এই তথ্যটা পেমেন্ট প্রসেসরের পরে এরপরে জানাবে ওই অ্যাকোয়ারিং ব্যাংকে, যে পেমেন্টটা হয়ে গেলে সবার কাছ থেকে টাকাটা আদায় করবে তাকে জানাবে। জানানোর পরে এবার কার্ডটা যার নেটওয়ার্কের, নেটওয়ার্ক মানে ভিসা একটা নেটওয়ার্ক, মাস্টার কার্ড একটা নেটওয়ার্ক, এরপরে ইউরোপে একটা নেটওয়ার্ক, আপনি বলতে পারেন কিউ ক্যাশ একটা নেটওয়ার্ক, এরকম যে নেটওয়ার্কের কার্ড, সেই নেটওয়ার্কের কাছে জানাবে যে অমুক ব্যাংকে আমি জানাইছি, পেমেন্ট প্রসেসরে জানিয়েছি, অমুক পজ মেশিন থেকে আমি গেলাম, এই ঘটনা এরকমের একটা ক্লায়েন্ট, সে কিন্তু এরকমের একটা ট্রানজেকশন করতে চায়, আমি তার তথ্য নিয়ে। এবার কার্ডটা আপনার যেই ব্যাংক ইস্যু করেছে, যেখানে আপনার টাকাটা আছে, সেখানে যাবে সে, গিয়ে ওই ব্যাংকের সার্ভারে বলবে যে তোমার একজন ক্লায়েন্ট এই এই ঘটনা, তার নাম এই সবকিছু এই, সে ওই স্বপ্নের 201 নম্বরে 517 টাকা ট্রানজেকশন করতে চায়। ব্যাংকের সার্ভার সবকিছু চেক করে ভেরিফাই করে সে দেখবে যে পর্যাপ্ত টাকা আছে কিনা, যদি থাকে অ্যাকাউন্ট ডেবিট করবে, ডেবিট করে কি করবে, আপনার ওই টাকাটা সে আলাদা সরায় রাখবে আলাদা জায়গায়, আর কিছু করবে না। ডেবিট করে সে বলবে হ্যাঁ তার অ্যাকাউন্টে টাকা আছে, আমি ডেবিট করে ফেলেছি। এইটা জানানোর সাথে সাথে এই কার্ড যে তথ্য এ ব্যাক করবে, এ কি করবে, কার্ডের ওই যে নেটওয়ার্ক তার এসে জানাবে যে হ্যাঁ আমি যে একটু আগে যে গিয়েছিলাম, যার তথ্য নিয়ে তার অ্যাকাউন্টে আমি টাকা পেয়েছি, 517 টাকা তারে ডেবিট করা হয়েছে। এইটা তারে জানানোর পরে অ্যাকোয়ারিং ব্যাংকে বলবে যে একটু আগে যে আমি গিয়েছিলাম তোমাকে জানিয়েছিলাম, সেই তথ্য আসলে কনফার্ম, 517 টাকা ডেবিট করা হয়েছে, আমি যাচ্ছি। পেমেন্ট প্রসেসরে এসে যখন বলবে যে হ্যাঁ 517 টাকা ডেবিট করা হয়েছে, তখন পেমেন্ট প্রসেসর এটা যখন সে কনফার্ম হবে, তখন পজ মেশিন যেটা করবে, সে এই ট্রানজেকশনটাকে সাকসেস করবে, এবং তখন আপনি রিসিপ্টটা পাবেন। দেখেন, আমরা শুধু কার্ডটা পজ মেশিনে ঢুকাই এবং ট্রানজেকশন করে চলে আসি, কিন্তু এর ব্যাক এন্ডে একটা বিশাল রকমের কর্মযজ্ঞ হয় কয়েকটা সেকেন্ডের মধ্যে। ধরে নেন কোনো কারণে কার্ডের এই তথ্য ইস্যুইং ব্যাংক যারা কার্ডটা ইস্যু করেছিল, তাদের ওখান থেকে ডেবিট করে এই তথ্য কার্ডের ব্র্যান্ডকেও জানানো হলো, মানে নেটওয়ার্কে জানানো হলো, ভিসা বা মাস্টার কার্ড যা হোক, তাকে জানিয়ে অ্যাকোয়ারিং ব্যাংক পর্যন্ত আসতে আসতে নেটওয়ার্ক ইন্টারাপ্ট করছে, অর্থাৎ কোনো না কোনো কারণে নেটওয়ার্কে আর পাওয়া যায় না। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্ট তো ডেবিট হয়ে গেছে, আপনি মেসেজ পেয়ে গেছেন যে আপনার অ্যাকাউন্ট 517 টাকা ব্যাংকের ডেবিট হয়ে গেছে, কিন্তু আপনার এইখানে পজ মেশিনে কিন্তু এসে
সে কিন্তু আপনাকে আর এটাকে করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ পজ মেশিনের কাছে সে কিছু সময় ওয়েট করবে। কিছু সময় ওয়েট করার পর যখন দেখবে যে না কোনো তথ্য আসে না, তখন এই পজ মেশিন ট্রানজাকশনটা ডিক্লাইন করে দেবে। তাহলে ঘটনাটা কি ঘটলো? আপনার ব্যাংক ডেবিট করে ফেলছে, কিন্তু আপনার পজ মেশিন আপনাকে বলবে যে ডিক্লাইন ট্রানজাকশন, কেননা ও কনফার্মেশন মেসেজটা পায় না। একটা সার্টেন সেকেন্ডের মধ্যে এই তথ্যটা আসতে হবে। এই যে এতগুলো কর্মযজ্ঞ, ধরে নেন 10 থেকে 12টা, কোনো কোনো ক্ষেত্রে 15টা 18টা, এই সব কিছু কিন্তু ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। আর এই প্রত্যেকটাই হলো ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেকের কার্যক্রম। আচ্ছা, শুধু এতটুকুই কি ঘটে? না, এর পিছনে আরো একটা বিশাল কর্মযজ্ঞ আছে। সেটা হলো এই যে যাদেরকে আপনি নেটওয়ার্কের মধ্যে দেখলেন, পেমেন্ট প্রসেসর, অ্যাকোয়ারিং ব্যাংক, কার্ড নেটওয়ার্ক, ইস্যুইং ব্যাংক, এর সাথে আপনার থাকতে পারে গভর্নমেন্ট অথরিটি, যেরকম আইএফআরএস মানে এনবিআর এর, ট্যাক্স ভ্যাটের, এরাও এর মধ্যে থাকতে পারে। আবার এখানে থাকতে পারে সেটেলমেন্ট অ্যাকাউন্টের পার্ট থাকতে পারে, আরো দুই একটা স্তর বাড়তে পারে। যারাই বাড়ুক না কেন, প্রত্যেকের কিন্তু একটা ভাগাভাগির ইস্যু আছে। মানে হলো আপনি 517 টাকা যে ট্রানজেকশন করবেন, এর মধ্যে প্রত্যেকের কিছু কমিশন আছে। ইস্যুইং ব্যাংক বলবে আমার কাছ থেকে যদি কোনো কার্ডের, আমার কার্ড হোল্ডাররা যদি কোনো ট্রানজেকশন করে, তাহলে আমার পার ট্রানজেকশন 1 টাকা দেয়া লাগবে বা 2 টাকা দেয়া লাগবে। এরপরে দেখা গেল আপনাকে ভিসা কার্ডের যিনি আছে, কার্ড নেটওয়ার্ক, সে হয়তো বললো আমারে পার পার ট্রানজেকশনে 50 পয়সা দেয়া লাগবে। অ্যাকোয়ারিং ব্যাংক হয়তো বা এরকম বলবে। তাহলে যতগুলো পার্ট আছে, একটা ট্রানজেকশন হওয়ার সাথে সাথে শুধু যে এটা হয়ে গেল এটা কিন্তু না, প্রত্যেকের আবার ভাগাভাগির ইস্যু আছে। ধরে নেন 517 টাকা আপনি স্বপ্নকে 201 নম্বর যে আউটলেট, সেখানে আপনি 517 টাকার বিল দিলেন। কিন্তু ঘটনা যেটা ঘটবে, এই 517 টাকা আসলে স্বপ্ন পাবে না। তার কাছ থেকে হয়তো বা 3-4 টাকা কম চলে যাবে, কারণ ওই যে প্রত্যেকের কাছে দিবে। এখন ঘটনা হলো, কোনো একটা ট্রানজেকশন যদি ডিক্লাইন করে, তাহলে ধরে নেন আমরা বললাম ট্রানজেকশনটা ডিক্লাইন করছে কোথায় এসে, অ্যাকোয়ারিং ব্যাংকও সে জানছে যে ট্রানজেকশনটা ডেবিট করা হয়েছে, কিন্তু ও যে ট্রানজেকশনটা ডিক্লাইন করছে এই তথ্য আর তার কাছে নাই। পেমেন্ট প্রসেসরের কাছে সে জানে যে হ্যাঁ, আমার কাছে আর কনফার্মেশন মেসেজ আসে নাই। তাহলে এই কার্ড ব্র্যান্ড এবং অ্যাকোয়ারিং ব্যাংক এরা তো তাহলে কমিশন দাবি করবে। যখন একজন গ্রাহকের ট্রানজেকশন ডিক্লাইন হয়, তখন সে ব্যাংকে গিয়ে বলবে যে ভাই, আমি তো কার্ড দিয়ে ট্রানজেকশন করতে গিয়েছিলাম, তো 517 টাকা বিল ছিল, আমার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, কিন্তু স্বপ্ন তো বলছে যে টাকা সে পায় নাই, ট্রানজেকশন ডিক্লাইন করছে। তখন ব্যাংক কি করবে? সে যারা যারা কাছে কনফার্মেশন গিয়েছিল তাদেরকে বলবে যে ভাই, এই ট্রানজেকশনটা ডিক্লাইন হয়েছে, কাস্টমার এটা বলছে, অতএব তুমি কিন্তু কমিশন দাবি করতে পারবো না, এটা তোমার এন্ড থেকেও সেটেল করো, এটা ডিক্লাইন করো। এই ডিক্লাইনের কনফার্মেশনের পর ব্যাংক গিয়ে 517 টাকা আপনারা ফেরত দিবে। বাংলাদেশে এই জন্য একটা ফেইল ট্রানজেকশন বা আনসাকসেসফুল একটা ট্রানজেকশনের জন্য পেমেন্ট, এই ক্যাশটা আপনার যদি ফেরত পাওয়ার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হয় 30 দিন, 45 ডেজ এরকম। কারণ তার যে তাই অন্য যে গ্রুপ আছে তাদের কাছ থেকে এইটাকে কনফার্ম হয়ে ফেরত এসে তারপরে তাকে কিন্তু এটা ফেরত দিতে হয়। স্যার। যেরকমের আপনারা যদি দেখেন, আমি যে ভাগাভাগির কথা বললাম, যে কেউ যদি 100 টাকা যদি সে কোনো হ্যালো একটা স্যার। জায়গায় পে করে, কোনো একটা রেস্টুরেন্টে। স্যার, ইয়েস স্যার। স্যার, এই যে স্লাইডের মধ্যে যে লেখাগুলো দেখে আপনি বুঝাচ্ছেন, ওগুলো একটু পড়ে পড়ে যায়। এখন এটা বলতেছেন, এরপর এটা বলতেছেন। একটু মানে স্লাইডের লেখাগুলো পড়ে তারপরে যদি বলতেন একটু মানে সুবিধা হইতো, স্লাইড দেখে দেখে। কেন কেন? না, এমনিতে তো বুঝছি ম্যাগি, এভাবে বললে একটু মানে ভালো করে বুঝতাম। মানে আপনি তো পয়েন্ট আকারে বলছেন না, স্লাইডে যেভাবে আছে ওইভাবে যদি একটু দেখায় বলতেন যে তাইলে তো এখন আমি এটা বলতে। 4 ঘন্টায় শেষ করতে পারবো না ভাই। ওকে, ঠিক আছে, আমি ট্রাই করবো। সরি বুঝি স্যার, না। ইন্টারভিউ করার জন্য। ঠিক আছে। যেরকমের একজন কাস্টমার, সে তার কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে $100 সে পে করলো। এই যে $100 পে করলে রেস্টুরেন্ট আসলে পাবে 97.50 ডলার। আর বাকি যে $2.50, এই $2.50 প্রত্যেকের ভাগ হয়ে যায়। প্রাইভেট এক্সিম ব্যাংক যে কার্ডটা ইস্যু করছে সে একটা নেয়, কার্ড অ্যাসোসিয়েশনের সে একটা পার্সেন্টেজ নেয়, পেমেন্ট প্রসেসর একটা নেয়, আর পেমেন্ট গেটওয়ে একটা নেয়। এর মধ্যে যদি আরো কোনো পার্টি থাকে, যদি পার্টি থাকে এক এক দেশে এক এক রকম, তাহলে এইখানে ভাগাভাগি আরো বাড়বে। মূল কথা যেটা বুঝানোর, এটা হলো এই কার্ডের সিস্টেমটা বুঝানোর। মূল আলোচনার বিষয়টা হলো ফাইন্যান্সিয়াল টেকনোলজি
আসলে বর্তমানে ব্যাংকিং কার্যক্রম বা পেমেন্ট বা এরকমের বিষয়ে সে কত গুরুত্বপূর্ণ কাজগুলো করে ব্যাক এন্ডে, আমরা হয়তো বা এটা দেখি না। অর্থাৎ ফিনটেক এর গুরুত্বটা বোঝানোর জন্য এই সেটেলমেন্টটা, এইটা আপনার নিয়ে আসা। নাম্বার ওয়ান, এটার একটা গল্প শেষ। নাম্বার টু এর গল্প হলো এই, একটা কোম্পানি, এই কোম্পানিটার নাম হলো আপনারা দেখেন এখানে লেখা আছে রিভোলুট বা রিভোলুট, বা কেউ বলে রিভোলাট। তো রেভুলাট বা রেভুলুট যাই হোক না কেন, এই কোম্পানিটা এরা যাত্রা শুরু করে 2017 সালে। 2017 সালে তারা যখন এই কোম্পানিটা চালু করে, এটা ইউকের একটা কোম্পানি, তারা কোম্পানিটা যখন চালু করে 2017 সালের পরে, তো প্রথম বছরে তো আসলে তেমন কিছু হয় না, ধরে নেন 18 থেকে ধরতে পারেন, 18, 19, 20, 21, 22, 23, 5 বছরে এই কোম্পানিটার যেটা দাঁড়িয়েছে সেটা হলো তার কাস্টমার আছে, এই জায়গায় দেখেন 2023-এ তার কাস্টমার আছে 38.0 মিলিয়ন কাস্টমার। 1 মিলিয়ন মানে হলো 10 লাখ, তাহলে 38 মিলিয়ন মানে হলো 380 লাখ কাস্টমার তার আছে। এইটা, এই যে রেভুলেট, এইটার কোনো একটা ফিজিক্যাল ব্যাংক না, এইটা শুধু অ্যাপস এর মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম করে। এবং তার 2023-এ আর 380 লাখ কাস্টমার ছিল, সেই কাস্টমার বেড়ে 2024-এ হয়েছে 52.5 মিলিয়ন, মানে 525 লাখ কাস্টমার তার কাছে এখন দাঁড়িয়েছে। আপনি এবার চিন্তা করেন যে আসলে ঘটনাটা কেমনে দাঁড়াইছে, 380 লাখ থেকে তার দাঁড়িয়েছে 525 লাখ কাস্টমার হয়েছে, 1 বছরে তার কাস্টমার বাড়ছে 38%। এটা কিন্তু কোনো ব্যাংকিং কার্যক্রমের মতো আমাদের দেশে যে ফিজিক্যাল ব্যাংকিং, সেরকম কিন্তু ব্যাংকিং সে করে না। মানে আমি যেটা বলতে চেয়েছি, তার কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স অলমোটে নাই। শুধু তাই না, সেটা হলো 2024-এ তার ট্রানজেকশন হয়েছে 1 ট্রিলিয়ন পাউন্ড, নট এ ডলার, পাউন্ড। 1 ট্রিলিয়ন পাউন্ড মানে হলো, এটা কত টাকা হয় এটা আসলে আমার ক্যালকুলেটর টিপে দেখা লাগবে। সারা পৃথিবীর 30টা দেশে তার ব্যাংকিং লাইসেন্স আছে, এবং সারা পৃথিবীর 100টার বেশি ইউরোপের 19টা কান্ট্রিতে এটা নাম্বার অফ ফাইন্যান্স কোম্পানি, এবং এইটা 100টার বেশি দেশ এই অ্যাপটার মাধ্যমে ট্রানজাকশন করতে পারে। শুধু কি এতটুকু না, এতটুকু না, এর যে টোটাল কাস্টমার তাদের ব্যালেন্স আছে 2023-এ তাদের টোটাল ব্যালেন্স ছিল 18.2 বিলিয়ন পাউন্ড। 2024-এ এটা প্রায় দ্বিগুণ হয়েছে, 66%। এইটা কিন্তু বেড়ে গেছে। সেটা হলো, আমাদের আর 10 মিনিট পরে আমি আবার আপনাদের লিঙ্ক দিব। যেটা ঘটলো সেটা হলো যে 2024-এ তাদের ব্যালেন্স গিয়ে দাঁড়ায়, কাস্টমারদের ব্যালেন্স ছিল যে 30.2 বিলিয়ন পাউন্ড, মানে 1 বছরে কাস্টমারের ব্যালেন্স বেড়ে দাঁড়ায় 66%। এবং তারা মান্থলি ট্রানজেকশন করে, অর্থাৎ লেনদেন করে কাস্টমাররা, এইটা হলো 590 মিলিয়ন পাউন্ড পর্যন্ত তারা লেনদেন করে। এবং এই মান্থলি ট্রানজেকশনের, এটা যদি আপনি সংখ্যা বিবেচনা করেন, এটা সংখ্যা 24-এ গিয়ে এটা 940 মিলিয়ন ট্রানজেকশন তার হয়েছে। এটা পুরাটাই সে ম্যানেজ করছে সফটওয়্যারের মাধ্যমে আর অ্যাপস এর মাধ্যমে। এই কোম্পানিটা 2023-এ তারা হলো বিফোর প্রফিট, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে, এখানে দেখাচ্ছে ট্যাক্স দেওয়ার আগে সে, তার যে লাভ হয়েছে ট্যাক্স দেওয়ার আগে, সেই লাভের পরিমাণ হলো ট্যাক্স দেওয়ার আগে 438 মিলিয়ন পাউন্ড। আর ট্যাক্স দেওয়ার পরে 24-এ তার লাভ হয়েছে 344 মিলিয়ন পাউন্ড। 344 মিলিয়ন পাউন্ডে বাংলাদেশের ধরে নেন 14,000 কোটি টাকার মতো হয়। এই কোম্পানিটার সকল খরচ, এমপ্লয়ীদের খরচ, আইটি খরচ, যাবতীয় খরচ দেওয়ার পরে তার 14,000 কোটি টাকা সে লাভ করছে 1 বছরে। এই কোম্পানিটা একটা ফিনটেক কোম্পানি। সারা পৃথিবীতে এই কোম্পানিগুলো, অর্থাৎ এখন যে আপনি দেখেন সারা পৃথিবীতে এরকম কোনো ব্যাংকই পাবেন না, যেরকম আমেরিকায় একটা ব্যাংক আছে, এটার নাম হলো ওয়েলস ফার্গো ব্যাংক।
এই ওয়েলস ফার্গো ব্যাংকটা আমেরিকার নাম্বার ওয়ান ব্যাংক আপনি বলতে পারেন। এই ব্যাংকটা নাম্বার ওয়ান ব্যাংক এই কারণে, কারণ সে গোল্ড রাশের সময় থেকে শুরু করে আমার কি সে, আপনারা এই স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে তো সব আপনাদের নাম নাম চলে আসছে। স্যার একটু মানে বাম পাশে সোয়াইপ করেন, বাম পাশে সোয়াইপ করলে স্লাইডটা আসতে পারে। এবার কি মানে দেখতে পাচ্ছেন? আপনাদের আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? জি না স্যার, জি না আমাদের জি সমস্যা ছিল। না স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আলোচনা করলে আলো তো প্যারেড করবে না। ওকে, আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা তারা শুধুমাত্র তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে অ্যাপস এর মাধ্যমে। তাদের ওরকম কোনো আপনি ফিজিক্যাল এক্সিস্টেন্স পাবেন না। এটার বলার উদ্দেশ্য হলো গোল্ড রাশের সময় যখন পৃথিবীর অর্থাৎ আদি ব্যাংকগুলোর মধ্যে একটা আমেরিকার ব্যাংক আছে, সেটা হলো সেকেন্ড লার্জেস্ট মানে সর্ববৃহৎ ব্যাংক বা দ্বিতীয় বৃহত্তম ব্যাংক, এইটার নাম হলো ওয়েলস ফার্গো ব্যাংক। এই ব্যাংকটা প্রায় 400-500 বছর ব্যাংকিং কার্যক্রম করে, তারও এত কাস্টমার নাই যত কাস্টমার এর আছে। এই যে রেভুলার্ট, সে কিন্তু তার ব্যাংকিং কার্যক্রম করে পুরাটাই হলো অ্যাপস এর মাধ্যমে। আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই ফাইন্যান্সিয়াল টেকনোলজির আসলে ইম্পর্টেন্সটা কি সেটা বোঝানোর জন্য। ফিনটেক এটা হলো, আমরা যতটুকু হিস্ট্রি জানতে পারি সেটা 9000 বিফোর ক্রাইস্ট মানে খ্রিস্টপূর্ব সময় থেকে 620 বিফোর পর্যন্ত আমরা যেটা জানতে পারি তখন ছিল বার্টার পদ্ধতি। মানে লেনদেন করতো এক একজন পণ্য, আমার কাছে লাউ আছে আর একজনের কাছে শশা আছে, আমি লাউ দিয়ে শশা নেবো, এটাকে বলা হয় পণ্য বিনিময় পদ্ধতি মানে বার্টার পদ্ধতি। সেকেন্ড ফেজে এসে মানুষজন যেটা ডেভেলপ করলো সেটা হলো কমোডিটি মানি। মানে হলো সল্ট দিয়ে অথবা অন্য অন্য কিছু দিয়ে, কড়ি দিয়ে, এরকম করে তারা লেনদেন কার্যক্রমটা করতো। তারপরে থার্ড ফেজে আসলো কয়েনেজ। ফোর্থ ফেজে আমরা এসে দেখলাম যে যখন টাকা আবিষ্কার হলো তারপর থেকে ডিম্যাটেরিয়ালাইজেশনের যুগে আসছি আমরা। এই ডিম্যাটেরিয়ালাইজেশন মানে ম্যাটেরিয়াল ছাড়া যে সময়টা, সেটাকে বলা হয়েছে ডিম্যাটেরিয়ালাইজেশন। এই ডিম্যাটেরিয়ালাইজেশনটাও এখন আবার ডিজিটাল ডিম্যাটেরিয়ালাইজেশন হচ্ছে। মানে টাকা, আমার যে ফিজিক্যাল টাকার এক্সিস্টেন্স সেটাও দিনে দিনে কমে যাচ্ছে। সেই অবস্থাটায় আমরা আসছি। এটা হলো ফিনটেকের ট্রান্সফরমেশন। বলার উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল টেকনোলজি সেই আদিকাল থেকেই ছিল। ফাইন্যান্সের সাথে টেকনোলজির ব্যবহার, ধরে নেন কয়েন বানাইতে হলে তো টেকনোলজি লাগে, সেটা ছাড়া তো হয় না। ঠিক ওরকম ভাবে আপনার টাকা বানাতে হলে টেকনোলজি লাগে। এই টেকনোলজি যুগ যুগ ধরে কালে কালে ছিল। ফিনটেক যে আজকের শুরু হয়েছে বিষয়টা তা না। কিন্তু এই যে ডিজিটালাইজ যেটা হওয়া, যেরকম আপনি বলতে পারেন ডিজিটালাইজেশন বা ডিজিটাইজেশন, এই ট্রান্সফরমেশনটা আসলে ঘটা শুরু হয় রিসেন্টলি। ফিনটেক যেটা করে, ফাইন্যান্সিয়াল টেকনোলজি বলতে আসলে কি বোঝায়, এই যে দেখেন একটা হিসাবের খাতা, এই হিসাবের খাতাটাকে বলা হয় লেজার। যেখানে হিসাব লিখে রাখা হয় এই খাতাকে বলা হয় লেজার, যেখানে অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট লিখে রাখে। এই লেজার ফিনটেকে সারা জীবন থাকবে। ফিনটেক কি করছে, এই লেজারটাকে কম্পিউটারাইজ করছে, এটা আর এখন ম্যানুয়াল নাই। ফিনটেক আরো যেটা করছে, ব্যাংকের যে ফিজিক্যাল ব্যাংকিং কার্যক্রম সেটাকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নিয়ে আসছে। রেগুলার তার উদাহরণ। নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, যেরকম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, এগুলো আগে ছিল না, এখন এটা আসছে। তাহলে ফাইন্যান্সিয়াল টেকনোলজি বলতে বোঝায় ফাইন্যান্স এবং টেকনোলজির মধ্যে একটা কানেকশন। এবং আরো যেটা বোঝায় সেটা হলো একটা ট্রান্সফরমেশন। ট্র্যাডিশনাল যে ফর্ম ছিল মানে গতানুগতিক যে ধারায় ব্যাংকিং কার্যক্রম, ফাইন্যান্সের কার্যক্রম হইতো, সেইটা এখন পরিবর্তন হয়ে নতুন একটা ফর্ম সে নিয়ে আসে। কোন কোন জায়গায় এই পুরাতন ফর্ম বাদ দিয়েও সে নতুন ফর্মে আর কি নতুন করে আবিষ্কার করছে। যেরকম আমরা যে ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবো, সেটা হলো আসলে ফিনটেক কেন ম্যাটার করে। ম্যাটার করে এই জন্য, এটা গ্লোবাল এক্সপানশনের তাড়াতাড়ি তৈরি হয়। যেরকম ফিনটেক ছাড়া কোনোভাবেই রেগুলার সে 130টা দেশের মানুষের সেবা দিতে পারতো না, 30টা দেশে ব্যাংকিং সেবা দিতে পারতো না। এই জন্য ফিনটেক ম্যাটার করে। এর খরচ কমে যায়। আগে মানুষের টাকা পাঠাইতে অনেক টাকা লাগতো, আর এখন খুব কম টাকা লাগে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে হলো যারা
যে কোনো মানুষই এখন ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল এক্সিস্টেন্স তার মধ্যে তৈরি হয়। মানে গ্রামের একজন মানুষ, সে হয়তো বা ছোট্ট একটা মুদি দোকান চালায়, তারও হয়তো বা বিকাশ আছে। তার মানে এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা খুব ইম্পর্টেন্ট কোনো একটা দেশের জন্য, তার উন্নয়নে। ইনোভেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড এফিসিয়েন্সি বুস্ট, এই সব কিছুর জন্যই আসলে ফিনটেক খুবই ম্যাটার করে। এবার আমাদের 2 মিনিট 53 সেকেন্ড আছে, আমি এখানে এই পার্টটা শেষ করে আমি আপনাদেরকে আবার একটা লিংক দিচ্ছি, আমাকে 2-3 মিনিটের একটা সময় দেন। এরকম করে আমার একটু চালাতে হবে আজকে। জি, আপনাদেরকে ধন্যবাদ। স্যার গুগল মিটে হলে কি সমস্যা হতো? গুগল মিটে তো আমি একটা লিংক দিয়েছিলাম, কিন্তু পাশা ভাই বললেন যে জুমটা ভালো হবে। ও, আচ্ছা, আমরা গুগল জুমটাই মিটে দেই। ভালো হবে কোনটা আপনার কাছে মনে হয় স্যার? এগুলো আমি জানি না ভাই, যে যেটা দেয় আমি সেটার উপরই। সকলেই আর কি জমি ক্লাস করে ভালো হয় আর কি। আচ্ছা, আমি জি, জুমই দিচ্ছি আপাতত। জুমে ভালো হয়। ভাই ক্যামেরাটা অফ করে ভাই। ভাইজান, আমরা যারা এখনো ক্লাসে আছি, আমাদের তো সময় শেষ। নতুন করে আবার লিঙ্কটা দেওয়া হবে, আমরা অবশ্যই ক্লাসে আবার যুক্ত হব। এটা কিন্তু ক্লাসের মাঝপথে, তো মাঝপথে চলে গেলে আশা করি কিছু বুঝবেন না, এটাই বাস্তবতা। শেষ পর্যন্ত থাকবেন আশা করি।